জমি জাতির রাজ্যে শনি দৃষ্টি। খালি বিষ্কিন্দায় কেন, সারা জিরানিয়া জেলা জুড়েই আকাল এসেছে। আস্তে আস্তে পা টিপে টিপে আসছিল কবছর ধরেই পয়সার আকাল। বড় কিষানদের বাড়ি ধান আছে, এতদিন ঘুমিয়েছিল না কেউ, কিন্তু কি করতে হবে কারও জানা ছিল না, বচ্চন সিংহের পর্যন্ত না। সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। পুরনো ধানে বাবু সাহেবের 8টা 500 মণি গোলা ভরা। না চাইলেও যে ধানটা আসবে সেইটা রাখবার জায়গা করাই শক্ত। গতবার পাট পচেছিল মাচার উপর, জলের দরে বিক্রি করতে হয়েছিল মংটুরামের আড়কে। তাই আবার কত খোসামোদ, বলে যে তার গুদামে জায়গা নেই। পাট তো তাও বিক্রি হয়েছিল, ধান মকাই বিক্রি করতে পারেননি অনখীবাবু। বছর ঘুরতে না ঘুরতে মকাইতে পোকা ধরে, তাই গাঁয়ের মধ্যে খয়রাত করতে হয়েছিল। না চাইতে ফসল দেওয়ার নামই খয়রাত। একটা লম্বা খাতায় টিপসই দিয়ে নিতে হয়। শীতের শেষে এর 1.5 গুণ ওজনের রবির ফসলে শোধ দিতে হবে। এবারে সস্তা রেটে খয়রাত ছেড়েছিলেন, অন্যবার লাগত দ্বিগুণ। তবে তিনি দেওয়ার সময় সাপ সাপ বলে রেখেছেন, বাজে কথা নেই তার কাছে। অন্য কিষানদের মতো তিনি লুকিয়ে কিছু করতে চান না। 60-এর ওজনে নিতে হবে, ফেরত দিতে হবে 80-র ওজনে, যা এখানে চলে। এ রেট খাওয়ার জন্য মকাই নিলে, বীজের জন্য নিলে তার রেট আরও বেশি। এই পোকারে ভুট্টার দানাগুলো বীজের জন্য কেউ নেয়ও নি, এ দিয়ে কেবল খাওয়া চলে। পয়সার আকালটা এবার কি করে ধানের আকালে বদলে গেল তা কেউ বুঝতে পারেনি। রবির ফসলের পর লাঠির জোরেও এবার বিশেষ কিছু পাওয়া যাবে না, তা সব কিষানই জানত। তাই এবার বহু জমি অনাবাদি রেখেছিলেন বাবু সাহেব। বিক্রি না করতে পারলে ফসলে লাভ কি? গোলায় আর কত আঁটবে? ফসল যদি বা বিক্রি হয় তো যা দাম পাওয়া যায় তাতে খরচে পোষায় না। এই আকালের গল্পই হয় আজকাল প্রত্যহ মঠের সম্মুখের ভজনের আসরে। আষাঢ় মাস শেষ হয়ে গিয়েছে, তবু ধান রুইবার মতো জল হলো কই? ইন্দ্রাসনে আগুন লেগেছে এবার। আমটা ভালো ফললেও না হয় তলা কুড়িয়ে কিছুদিন চলত। মেয়েরা যে পূর্ণিমার রাতে জাট জাট টিন্নের গান গাইল ক্ষেতের মধ্যে, তবু বৃষ্টি হলো কই? খায় কি লোকে? জাম ফুরিয়েছে, বুনো পেয়ারার জাগ চলছে, ময়নার ফল আর তাল পাকতে এখনো অনেক দেরি। যখন টোলার ওপর কুদৃষ্টি পড়ে তখন এমনি করেই পড়ে। শীত যেমন গায়ে বেঁধে ছেঁড়া কাঁথার মধ্য দিয়ে। এদিক দিয়ে সামলাতে যাও, ওদিক দিয়ে ঢুকবে। পিঁপড়ে সার মুখে করে ডিম নিয়ে গেলেও জল হয় না আজকাল। বৃষ্টি না হলে মন শকশক করে, আবার জল হলে যে কি হবে সে কথা ভাবতেও মন খারাপ হয়ে যায়। বীজের ধানটা পর্যন্ত কারও কাছে ছিল না যে চারা করে। হলেও বিপদ, না হলেও বিপদ। এদিকে বাপে কুত্তা খায়, ওদিকে মায়ের পরাণ যায়। গল্পটা জানিস তো? বাপ মাংস রাঁধতে বলে গিয়েছে, মা রেঁধে রেখেছে একটা কুকুরের বাচ্চা মেরে। এখন ছেলে যদি বাপকে বলে দেয় কথা, তাহলে মায়ের পরাণ যায়, আর না বললে বাপকে কুত্তার মাংস খেতে হয়। এ হয়েছে তাই বুড়হা দাদা। বুড়হা দাদা অন্ধকারের মধ্যে ঠাহর করে দেখতে চেষ্টা করে, বিলটাটা আবার ঠাট্টা করছে না তো? যা ফাজিল ছোঁড়াটা, মনে তো হচ্ছে না যে ফাজলামি করছে এখন। বুঝলি বিলেট,
বাবু সাহেবের এ পাপের পয়সা থাকবে না, এই আমি বলে রাখলাম, দেখে নিস, না হলে আমার নামে কুকুর পুষিস। যত ওর আগের জন্মের রোজগার করা পুণ্যি থাকুক না কেন। মনের গহীনের একই দুঃখে টোলার সব লোকের মন সাড়া দিয়েছে, তাই বিলটাকে বিলট বলে ডাকছে বুড়হা দাদা। রামচন্দ্রজির রাজ্যের নিয়ম কানুন সব বদলে গেল নাকি? আউর কারাই অপরাধ, কৌ আউর পাব ফল ভোগু। একজন দোষ করে আর একজন তার ফল পায়। আশ্চর্য! সেই রাতেই বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। কলিযুগে লোকের মনে পাপ ঢুকেছে, তাই জাট জাট্রিনের গানের ফল ধরতে একটু দেরি হয়। বৃষ্টির সময় গাঁ শুদ্ধ সকলে জেগে উঠেছিল। সব বাড়িতেই মেয়ে পুরুষ সকলে বলা বলি করে যে এ জল এক্ষুনি থেমে যাবে। এ এক আজলা জলে আর কি হবে? কেবল কুশের শিকড়গুলো গুণসূচের মতো ডগা ছাড়বে, আর চালানের সময় পায়ে বিঁধবার জন্য। তবে ধুলোটা মরবে। আকাশ ভেঙে জল পড়ছে। সকলে দেখছে যে ছাঁচতলার নিচে দিয়ে জলের স্রোত বইছে। তবু কেউ নিজের কাছে, নিজের বাড়ির লোকের কাছে সত্যি কথাটা বলবে না। বৃষ্টি থামবার পর সবে গাঁখানা একটু ঝিমিয়ে এসেছে। এমন সময় হঠাৎ হট্টগোল শোনা যায় দূরে পশ্চিমের দিক থেকে। নিশ্চয়ই চোট্টর কিছু হবে। নিজের ঘরে চুরি হবার মতো কোনো জিনিস না থাকলেও সকলেই ছোটে। লাঠি, বাঁশ, সজনের ডাল, যার হাতের কাছে যা জোটে তাই নিয়ে। বিষকান্দায় ভাঙা মঠের কল্যাণে ইট পাটকেল অভাব নেই, এ কথা গনৌরীর মনে পড়ে। পায়ে ইটের টোকর খেয়ে কোঁচড় ভরে ইট নেয় সে। আওয়াজটা ততক্ষণে বাবু সাহেবের বাড়ির দিকে পৌঁছে গিয়েছে। রাতে বাবু সাহেবের বাড়ির চারিদিকে গান গেয়ে গেয়ে না হয় বাঁশি বাজাতে বাজাতে পাহারা দেয় একজন বজ্র বাটুল সাঁওতাল। তার হাতে থাকে তীরধনুক আর বল্লম। কাছেই সাঁওতালটুলিতে তার বাড়ি। সারাদিন সেখানে ঘুমোয়, আর রাতে বাবু সাহেবের দেওয়া ধেনো খেয়ে ডিউটি দেয়। সেই লোকটা বাবু সাহেবের পশ্চিমের ক্ষেতের দিকে একটা ছপ ছপ শব্দ পেয়ে ভেবেছিল বুনো শুয়োর কি নীল গাইটাই হবে। আলের পাশ দিয়ে দিয়ে সে গুড়ি মেরে মেরে এগিয়ে গিয়েছিল। তারপর ভালো করে চোখ মুছে নেয়। নিজের হাতের আঙুল তো ঠিকই গুনতে পারছে। ভাগ্যে সে তীর ছোঁড়েনি। তারপর সে চিৎকার করে লোক জাগিয়েছিল। কৈটোলার দল বাবু সাহেবের বাড়ি পৌঁছে দেখে তাজ্জব ব্যাপার। বাবু সাহেবের ছেলে অনক্ষীবাবু খড়ম দিয়ে পিটছে বুড়হা দাদাকে। পাশে রাখা রয়েছে এক বোঝা ধানের চারা। বুড়হা দাদা কাঁদছে আর মাথা কুটছে অনক্ষীবাবুর পায়ে। আর কখনো এ কাজ করব না ছোট মালিক, সাঁওতালটা বলে। বাঁশি থামলেই ওপর থেকে বাবু সাহেব যে চিৎকার করে, আমি ঢুলছি বলে দেখো আমি জেগে থাকি কি না। তারপর সাঁওতালটা এগিয়ে আসে কৈরিটোলার লোকেদের কাছে সারা ব্যাপারটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝবার দরকার ছিল না। সাঁওতালটা হেসেই কুটি কুটি ছোট মালিককে নিচে থেকে ডেকেছে ঘুম ভাঙানোর জন্য। ঘুম কি ভাঙে? ভাঙের ঘুম। বৃষ্টির পর ঘুম ভাঙলে পর আমার উপর রেগে ঢং। আমি যেন কালো গাইটার বাছুর হচ্ছে বলে ডাকছি। টোলার লোকেদের ওপর নজর পড়ায় হঠাৎ বুড়হা দাদার কান্না থেমে যায়। লজ্জায় সে এদিকে তাকাতে পারে না।
অনকিবাবুর নজর পড়ে এই দিকে। ভাগো ভাগো শালা সব, চোরটার দল চোরকে সাহায্য করতে এসেছে। মাঝি, এ লোকটাকে ধরে রেখে দাও, আজ সকালে ওটাকে হাজতে পাঠাবো। বুড়া দাদা আবার হাউ হাউ করে কেঁদে ওঠে। মধুবনের শান্তিভঙ্গ। বাবু সাহেবের বাড়ি থেকে কৈরিটোলা সকলে এসে বসে বিলটার বাড়ির সম্মুখের মাচায়। কাজটা বুড়া দাদা করেছে অন্যায়। চুরি করা কি ভালো মানুষের কাজ? ছি ছি, এ কি দুর্মতি হয়েছিল বুড়োর? 3 দিন পরে মরবি, এখনো কি পরমাত্মাকে ভয় করে না? অভাব তোর বুঝলাম, সে তো সবারই আছে, কিন্তু বেশি খিদে পেলে কি লোকে 2 হাত দিয়ে ভাত খায় নাকি? অসম্ভব কাণ্ড। কিন্তু বুড়া দাদার এই বিপদের সময় নিশ্চিন্তি হয়ে ঘুমানো তো যায় না, একটা কিছু করতে হবে। তবু তো এখনো বাবু সাহেব ওঠেননি। রাত থাকতেই ওঠেন বাবু সাহেব। খবর তো রাখিস ছাই, কেবল বাজে ফটফট করিস তুই গনৌরি। ততক্ষণে বাবু সাহেব উঠে ধ্যানে বসেছে। লছমনিয়ার নানি বাবু সাহেবের বাড়িতে কাজ করে। সে বলে যে ধ্যান করবার সময় বাবু সাহেবের ঘরে একেবারে হাওয়া গাড়ির মতো শব্দ হয়। তারপর গলার মধ্যে দিয়ে তিনি দড়ি ঢুকন পেটে। বাবু সাহেবের ঘরবালি বলেছেন যে এ করলে জোয়ানি ফিরে আসে। বুড়োরও আবার দাঁত গজায়। তারপর তিনি রাখালদের ডেকে দেন মোষ চড়াতে নিয়ে যাবার জন্য। অনকিবাবুই তো খড়মের সঙ্গে বুড়া দাদার মাথার চুল তুলে নিয়েছে। দেখো আবার বাবু সাহেব কি করে। গুড়ের মাছি না চুষে ফেলে না ও চামারটা। লচুয়া চৌকিদারকে ছেড়ে কথা বলে না, ও আবার ছাড়বে বুড়া দাদাকে? এ কথাটা থানায় গিয়ে বলবার পর্যন্ত হিম্মত হয়নি হাড়ির ব্যাটার। আর ঘোড়ায় চড়বার শখ আছে। বড় নিরীহ লোকটা বুড়া দাদা। হ্যাঁ, তা লচুয়া হাড়ির কথাই যদি তুললি তবে বলি, তার কাছ থেকেই শুনেছি যে থানায় আজকাল বাবু সাহেবের টিয়া পাখি কথা বলে না। সেই বলেছে যে দারোগা সাহেব আর বাবু সাহেবের দিকে হতেই পারে না, মোটা রকম পান খাওয়ালেও না। বাবু সাহেব কাছারিতে মোকদ্দমা লড়ে দারোগা সাহেবের হাত থেকে গরুর গাড়ি ছাড়িয়ে এনেছে। তাই দারোগা সাহেব বেইজ্জত হয়েছে ওপরওয়ালাদের কাছে। দেখিসনি সেদিন বিলটা? সে যে হাকিমের হাওয়া গাড়ি খারাপ হয়েছিল পাক্কির ওপর, গায়ে লোক ডাকতে এলো। গিধর মণ্ডলের দাওয়ার ওপর খাটিয়াটি বসল, কিন্তু বাবু সাহেবের বাড়ির চৌহদ্দি মারালো না। ঠিকই বলে লচুয়া চৌকিদার। কলস্টর হাকিমরা এখন সবাই বাবু সাহেবের বিরুদ্ধে। ওর ছেলে লার্লিবাবু মহাত্মাজিতে নাম লিখিয়েছে বলে। দারিগো সাহেব হাতের লোক না হলে কি কেউ সাধ করে থানায় হাতায় ঢোকে? এ দারোগা যতদিন বদলি না হচ্ছে ততদিন বাবু সাহেবরা থানার পথ মারাবে না। এই আমি মাটিতে লোহার দাগ কেটে বলে রাখলাম। সকলে নিঃশ্বাস ফেলে বাঁচে। যাক, বুড়া দাদাকে তাহলে সরকারের খিচুড়ি খেতে হবে না, 2-4 ঘা মারের ওপর দিয়েই যাবে। এতক্ষণ সবাই স্পষ্টভাবে বোঝে যে যদিও তারা এখানে বসেছিল বুড়া দাদার ব্যাপারটাকে লক্ষ্য করে, মনের তলায় গোপনে আনাগোনা করছিল অন্য জিনিস। মুখে বলেছে বটে যে রামচন্দ্রজি বুড়া দাদাকে ধরা পড়িয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন। বলছেন ভেবো না যে আমি ঘুমুচ্ছি। অভ্যাসের বশে বলেছে এ কথা, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝেছে যে কথাটার মধ্যে কোথাও একটা অসঙ্গতি আছে।
মনের মাখন গলানোর কথা, আর ময়নার কথায় তফাৎ শুনলেই বোঝা যায়। সেই জন্যই না একজনের পণ্ডিতজির রামায়ণ পাঠ শুনলেই চোখে জল আসে, আর একজনের শুনলে আসে ঢুলুনি। ভিজে মাটির গন্ধে কারও মনকে সুস্থির হতে দিচ্ছে না। কেউ কথাটা তুললে আর সকলে বাঁচে। সকলেরই মনে পড়ছে নিজের নিজের অক্ষমতার কথা, দূরদৃষ্টির কথা। ইচ্ছা করে নিজের জমিটা একবার দেখে আসি এই রাত্রেই, কিন্তু তারপর বুড়হাদাদার ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়, কিন্তু মনের ভেতরের প্রশ্নের কি কোনো জবাব নেই? অমন মিষ্টি গন্ধ ভরা ভিজে ক্ষেত কি অমনি থেকে যাবে রামচন্দ্রজি? নিজেদের কাছেও যে কথা বলা না যায়, সে কথা বলা যায় তাঁর কাছে। ভোরের আলোয় দেখা যায় যে এতগুলো চোখের আয়নাতে ভিজে ক্ষেতের ছোপ পড়েছে। কেশে গলা সাপ করে নেয় ঢোড়াই, নিজের কথাগুলোর ওজন বাড়ানোর জন্য উবু হয়ে বসে। দারোগা, হাকিম, চৌকিদার যখন বাবু সাহেবের খেলাপে, তখন আর ভয়ের কি আছে? এ আবার কি বলে ঢোড়াইটা? ভাবলাম বুঝি কাজের কথা পারবে। যে কথাটা মনের মধ্যে কিরকির করছে সকলের বৃষ্টির পর থেকে, এ বোধ হয় আরম্ভ হলো আবার বুড়হাদাদার কথা নূতন করে। বুড়হাদাদা ওকে একটু ভালোবাসে কিনা তাই। বুড়হাদাদার এক টানা বাজে গল্প, যে বসে শোনে তাকেই বুড়ো ভালোবাসে না। ঢোড়াইটার চোখে মুখে যে একটা হাসির ঝলক দেখছি, দুষ্টুমি ভরা হাসির, একটা কিছু মতলব নিয়ে বলেছে নিশ্চয়ই কথাটা। আরে বললি তো পরিষ্কার করেই বল না কথাটা। পেয়েছিস দুটো মোসম্মদকে হাতের মধ্যে, নিজের বলতে কিছু নেই এখানে। তোর এখন হাসি আসবে না তো কার আসবে? হাজার হলেও পরদেশি লোক, গায়ের লোকের জন্য মনের ভেতর থেকে দরদ আসবে কেমন করে? মাথার ঘায়ে কুকুর পাগল বলে এখন আমরা। এর মধ্যে আর হাসি মস্করা করিস না রে ঢোড়াই। ও সব করিস গিয়ে তোর মলহরিয়াতে, বুঝেছিস ছোঁড়া? সব জিনিসেরই একটা সময় আছে। ক্ষীরা সবেরে হীরা, শশাটা পর্যন্ত খাওয়ার সময় আছে। ঢোড়াই চটে যায়। আরে আরে, আমার কথাটা শুনবি তো আগে, তারপর না বলবি? পরদেশি লোকের কথা শুনলেও কি কানে পোকা পড়বে? সবাই মিলে দল বেঁধে চল বাবু সাহেবের ওখানে। তারপর ঢোড়াই পরিষ্কার করে গুছিয়ে নিজের কথাটা বলে সকলের কাছে। কেবল মুখের কথায় মালপোয়া ভাজলে কিছু হবে না, এই বলে ঢোড়াই নিজের কথা শেষ করে। দু একটা ক্ষীণ প্রতিবাদ শোনা যায়। বন্দুকটাই না হয় সরকার দিন কয়েক আগে ছেড়ে নিয়েছে, তাহলেও বাবু সাহেবই। দারোগার হাত থেকে গাড়ি বলদ ছিনিয়ে আনবার হিম্মত রাখে এখনো, থাকবে না? অ্যাশে সাজ্যেও রাগে গজগজ করে ঢোড়াই। এবার থেকে রোদ জল হবে দেখিস। জল ভরা ক্ষেতের ধারে বসে বসে তোরা দাঁত চুলকুবি নাকি? আর রামজি এসে তোদের বাল বাচ্চার মুখে দলা গুঁজে দিয়ে যাবেন? বেটে সাঁওতালটা কিন্তু মারকুটে মোষের মতো তাড়া করে আসবে তীর ধনুক নিয়ে। আরে না না, ওটা তো সূর্যি ওঠবার সঙ্গে সঙ্গে ডিউটি সেরে বাড়ি চলে যায়। শেষ পর্যন্ত যেন এই সাঁওতালটার বাড়ি যাওয়ার ওপর তাদের ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করছিল। তবু কি বুকের টিপটিপুনি কমে? বোধ হয় সেটাকে ভুলবার জন্যই সকলে বিলটার সঙ্গে স্বর মিলিয়ে চেঁচায়, বজরংবলী মহাবীর জি কি জয়। ভোরের আলোর আগুন লেগেছে তখন বিষকান্দার আকাশে, মঠের ওপরের বট গাছে, ঢোড়াইদের চোখে। বাবু সাহেব ধানের চারা চুরির ব্যাপারটা রাতেই জানতে পেরেছিলেন, কিন্তু সে সময় তাই নিয়ে চেঁচামেচি করেননি।
বাড়ির কর্তার কথার ওজন থাকা চাই। সময় নেই, অসময় নেই, যখন তখন হা হা করে উঠলে কিছু মানে লাগায় না সে লোকের। ভোরে দাঁতন করবার পর সবে গলার মধ্যে ফিতেটা ঢুকিয়েছেন, হঠাৎ কানে আসে মহাবীরজি কি জয়, এই আওয়াজটা কেমন কেমন যেন লাগলো। আজ কোনো পরব তো নেই, মঠে আবার বেটারা কুস্তির আঁকড়া খুলল নাকি? ছেলে ছোকরারা তো বোঝে না, তর্ক করতে আসে। স্কুল আর কুস্তির আঁকড়া দুটোই সংস্কার বিগ্রবার জম। তাই তো ছেলেদের বলি যে ঠেকে শিখবি তোরা। বিনা কীর্তনে বিনা পুজোয় মহাবীরজির জয় দেওয়া বড় কুলক্ষণ। চেঁচামেচি এই দিকেই আসছে। মুহূর্তের মধ্যে তিনি বুঝে নেন যে কোয়েরিটোলার লোকেরা চোরটাটাকে ছাড়াবার দরবার করতে আসছে। এগুলোকে রামজি সুমতি দেন না কেন? তার রাজ্যে তো চুরি ছিল না, ছেলেগুলো হয়েছে অপদার্থ। একদিন মাত্র বড়টাকে লাঠি তুলতে দেখেছিলাম, তাও দেখি সরু দিকটা নিয়েছে হাতের মুঠোর মধ্যে। এ কি কোদাল পাড়া নাকি? এখনো ঘুম ভাঙেনি? বৃষ্টির পর দিন কোথায় তাড়াতাড়ি উঠে ক্ষেত দেখতে যাবি, ধান রোপার ব্যবস্থা করবে, তা নয়, এখনো ঘুমুচ্ছে। দেখি কত ঘুমোতে পারে। আমি কিছুতেই ডেকে তুলছি না। বাবু সাহেবের বাড়ির কাছাকাছি এসে ঢোড়াইদের দলের উৎসাহ একটু মিইয়ে আসে। দুই একজনের নিমের দাঁতন পারবার কথা মনে পড়ে। যাদের অছিলা জোটে না তারাও পেছনে থাকতে চায়। পরদেশি লোকের কত সুবিধা! না বাবু সাহেবের জমির আধিয়াদারি করে, না কর্জ খায়, না লাঠির যুগের জোয়ান বাবু সাহেবের খবর রাখে। বচ্চন সিং কোথায়? আমরা ভেট করতে চাই তার সঙ্গে। বাবু সাহেবের সঙ্গে কেন? দরকার থাকে তো ছোট মালিক এলে তার সঙ্গে মোলাকাত করিস। আরে বচ্চন সিংই সব। অনকি বাবুকে সামনে রেখে সেই তো সব কাজ চালায়। বাবু সাহেবের কান খাড়া হয়ে ওঠে। তার দেউড়িতে দাঁড়িয়ে বলছে বচ্চন সিং। কোনো বুড়োর গলা বলে তো মনে হলো না। তিনি সম্মুখে গিয়ে দাঁড়ান। তার সম্মুখে কোয়েরিটোলার লোকেদের এক পায়ে দাঁড়িয়ে থাকবার কথা। ডান পা দিয়ে বাঁ পায়ের হাঁটুটাকে জড়িয়ে দু হাত জোর করে দাঁড়ানো জমিদারের সম্মুখে। এটা কেবল এ গাঁয়ের রেওয়াজ নয়, এ মুল্লুকের। অবাক হয়ে যান বাবু সাহেব, আরও অবাক হয়ে যান নিজের সহিষ্ণুতা দেখে। হুজুর, আমরা এসেছিলাম একটা নিবেদন করতে কোয়েরিটোলা থেকে। বাবু সাহেবের ইচ্ছা হয় যে বলেন, আমার কাছে আবার কেন? কিন্তু এরা যে জানে বচ্চন সিং অনকিবাবুকে সম্মুখে রেখে নিজেই কাজ চালায়, তার মনে হয় এই কথাটা খানিক আগে পর্যন্ত এত পরিষ্কার করে জানতেন না। ধরা পড়ে গিয়েছেন তিনি এদের কাছে। ঢোড়াই মনে মনে তৈরি হবার সময় পেয়েছে অনেকক্ষণ। সত্যি পরদেশি হওয়ার লাভ আছে। হারলে পরোয়া নেই, গাঁ ছেড়ে চলে যেতে হলেও পরোয়া নেই। যেখানে তার শিকড় ছিল সেখানেই বলে সে পঞ্চদের সঙ্গে টক্কর দিয়ে পেছোপা হয়নি, তার আবার এখানে সে ভয় পাবে? সেখানে সে হার মেনেছিল জাতের মাথাদের কাছে নয়, সে হার মেনেছিল নিজের মনের একটা দুর্বলতার কাছে। তা নইলে ঢোড়াই কখনো কারো কাছে ছোট হয়? আর যখন সে জানে যে সে রামজির কাছে কোনো পাপ করছে না, অন্যায় করছে না, দারোগা হাকিমকে সে এখনো ভয় করে। বাবু সাহেব দারোগা হাকিমের কাছে আজকাল আর যেতে পারবে না। এটা না জানলে তার মনের জোর এখন এতটা থাকত কি না বলা শক্ত। বাবু সাহেব জিজ্ঞাসা করেন, এই চোরটাটাকে ছাড়ানোর দরবার করতে এসেছিস নাকি? না হুজুর, আমরা এসেছি ধান নিতে।
ধান? তুই আবার ধানের বলিষ্ঠর হলি কবে থেকে? তুই তো মোসম্মতের ওখানে চাকরি করিস। ঢোড়াই এ কথার কোনো জবাব দিতে পারে না। জবাব দেয় বিলটা। হুজুরই মা বাপ, হুজুরের জুতোর বোঝা মাথায় করে আমাদের দিন চলে। ধান আমাদের আজই চাই ক্ষেতের জন্য। বাবু সাহেবের মতো লোকও হকচকিয়ে যান বিলটার গলার স্বরে দৃঢ়তা দেখে। তাতে প্রার্থনার লেশমাত্র নেই। লোক ডাকতে পারেন তিনি এক্ষুনি, কিন্তু তাতে কি নিজের দুর্বলতা প্রকাশ করা হবে না? নিজের লোকই বা কজন? সব চলে গিয়েছে খেতে। রাখালগুলো এখনও মোষ চড়িয়ে ফেরেনি। অনকিবাবু ঘুমোচ্ছে। তিনি এরকম গলার স্বর কোয়েরিদের মুখ থেকে কখনো শোনেননি। সত্যি করে বুড়ো হয়ে গিয়েছেন তিনি, নইলে এই সামান্য ব্যাপারে কোনো একটা হুকুম দেওয়ার আগে এত ৭-৫ মনে আসবে কেন? বাবু সাহেবের কথার জবাবটা সময় মতো মনে জুগোয়নি। নিজের ওপর রাগ হয় ঢোড়াইয়ের। ঢোড়াইরা গোলার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমরা গোলা থেকে মেপে ধান বার করে নিচ্ছি। ১ ছটাক ধানও এদিক ওদিক হবে না। সকলের নামে লিখে রাখুন গোমস্তাজি, সকলে টিপসই করে দেবে। ধামা আছে আপনাদের? আপনি গুনে নেন গোমস্তাজি, এক এক করে। সকলে একসঙ্গে ভিড় করো না। বাবু সাহেবকে আর বেশি ভাববার ফুরসত দেয়নি। রাগে বাবু সাহেবের নিজের হাত কামড়াতে ইচ্ছা করে। হতভাগা লার্লিটা গঞ্জের বাজারে কাপড়ের দোকানের সম্মুখে মাহাত্মাজির হল্লা না করলে আজ এ হতে পারত না। এতক্ষণে এখানে বন্দুক চলে যেত। তারপর ঘোড়াতে চড়ে বাবু সাহেব নিজে যেতেন থানায়। নিজের লাঠির ওপর তিনি আর ভরসা পান না, তবু তার একটা সম্ভ্রম আছে গায়ে। ছোট যা হবার তা হয়েছেন। গোলার টোপরটা খুলে উপর থেকে নে ধান। রাতে জল পড়েছে ধানে, পুরনো টোপরটার মধ্যে দিয়ে। ওটাকে নামিয়ে রাখিস, মেরামত করতে হবে। ধানগুলো একটু রোদ বাতাসও পাক। একটা উদারতার খোলস পরিয়ে বাবু সাহেব নিজের সম্মানটুকু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। তিনি বোঝেন যে কথাগুলোর কাজ কিছু হলো না। বেটারা বোঝে সব, থাকে অমনি চুপ করে, তবু মনকে প্রবোধ দেবার চেষ্টা করতে হয়। চোখের সামনে এই ধান ওজন তিনি আর দেখতে পারেন না। গোমস্তাজি, তুমি লেখে রেখো সবার নামে। এই বলে বাবু সাহেব গোয়াল ঘরের দিকে চলে যান। পারে মাথা খামানোর তার সময় নেই, এমনি একটা ভাব দেখিয়ে যান। গোয়াল ঘরে গিয়েও নিস্তার নেই, সেখানেও মূর্তিমানরা গিয়ে হাজির। কি আবার? যতদূর সম্ভব কড়াভাবে বাবু সাহেব জিজ্ঞাসা করেন। বলতে চেয়েছিলেন কত জোরে, কিরকম আস্তে হয়ে গেল। ধানের কিছু চারাও চাই হুজুর সকলের। এবারে ঢোড়ায় জবাবটা সব ঠিক করে রেখেছে। বলুক আবার বাবু সাহেব বালিষ্টর তাকে। আমার নিজের খেতে পুতবার জন্য কিছু রাখিস তাহলে। লচুয়া চৌকিদারটাও অন্তত আজ যদি তার হাতের মধ্যে থাকত। এ কথাটুকু ভেবেও বাবু সাহেব একটু সান্ত্বনা পান মনে। বার্ধক্যের জন্য তাহলে তার আজকের এই দুর্বলতা নয়। ও একটা ভুল সন্দেহ হয়েছিল তার মনে। রাজপুত কেবল যে লাঠি চালাতে জানে তা নয়, দরকার হলে ভূমি হাড়ি চাল সেও দেখাতে পারে। টিপসইগুলো নিল তো গোমস্তাজি ঠিক করে? পড়া দাঁতের ফাঁকটায় বাবু সাহেবের জিভটা কি যেন খুঁজে বেড়াচ্ছে। বাবু সাহেবের কটক সঞ্চারণ। এরপর থেকে কোয়েরিদের সঙ্গে বাবু সাহেবের লড়াইটা জমল বেশ ভালো করে। এত বড় আস্পর্ধা! রাজপুতদের বাড়ির বাসন মেজে যাদের ৭ গোষ্ঠীর জন্ম গেল, তারা শাসায় বাবু সাহেবকে, চুরি করে আবার চোখ রাঙায়। গোমস্তাজির ওপর
হুকুম চালায়? এ বরদাস্ত করবার পাত্র বচ্চন সিংকে পাওনি। স্নানের পর বাবু সাহেব তিলক কাটবার তর সয় না। আঁচানোর পর হাতের উল্টো পিঠ দিয়ে সাদা গোপ জোড়াকে সাজিয়ে নিতে ভুল হয়ে যায়। সাবেককালের মতো বৈঠকখানার বারান্দায় এসে তিনি আবার বসতে আরম্ভ করেন। এ হলো কি কালে কালে? ইংরাজের রাজত্ব আবার চলে গেল নাকি মাহাত্মাজির 2 ফোঁটা নুনের ছিটেতেই? অনকিবাবুর ঘুম ভাঙেনি নাকি এখনো? যা শিগগির ছোট মালিককে ডেকে নিয়ে আয়। গোমস্তাজি তটস্থ হয়ে ওঠে। বাবু সাহেবের এ চেহারা তার অপরিচিত নয়। এখনই তিনি বার করতে বলবেন পুরো আঙুলের ছাপ দেওয়া কাগজগুলো। একটার পর একটা উদ্ভট ফরমাস আরম্ভ হয়ে যাবে। বুড়ো হয়ে মেজাজটা আগের চাইতেও খিটখিটে হয়ে উঠেছে। পুরনোগুলো নয়, বাবু সাহেব ধানের দরুন নেওয়া আঙুলের ছাপগুলো দেখতে চান। দাগগুলো ধ্যাপড়া ধ্যাপড়া লাগছে। গোমস্তাজি, সব কাজে তোমার হড়বড় হড়বড়। আবার কি হলো? গোমস্তাজি মাথা চুলকোয়। ও না। কাগজটা দূরে ধরলে দাগটা স্পষ্ট হয়ে উঠছে। কথাটা জোরে বলে তিনি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছেন। সূচে সুতো পরাতে তিনি নিশ্চয়ই পারেন এখনো। বহুকাল পরে কাগজে হাত দিয়েছেন কিনা। গোমস্তাজি, রাখালরা ফিরেছে? হাঁ হুজুর। বুদ্ধিমান লোকের পক্ষে ইশারাই যথেষ্ট। গোমস্তাজি আঙুলের ছাপ দেওয়া কাগজগুলো নিয়ে যায় যেখানে মোষগুলো বাঁধা থাকে খুঁটিতে। অধিকাংশের গায়ের কাদাই এখনো শুকোয়নি। একটা শুকনো গোছের গা দেখে গোমস্তাজি সেইটার ওপর ঘষে, একটু ময়লা ময়লা করে নেয় কাগজগুলোকে। বাবু সাহেবকে আর সে কথা খরচ করবার তকলিফ দেবে না। কাগজগুলো আর কি লিখবে সেইটা খালি একবার জিজ্ঞাসা করে নেবে। বাস, আর কিচ্ছু না। এতদিন ধরে বাবু সাহেবের খিদমত করেছে সে। বাকি সব কাজ তার জানা। চিনি গোলা জল খানিক খানিক কাগজগুলোর ওপর এখানে সেখানে লাগিয়ে দেওয়া। তারপর পিঁপড়ে গেলে বাঁশের ঠোঙার মধ্যে ভরে গুঁজে রেখে দিতে হবে রান্নাঘরের বাতায়। ভুসির মধ্যে রাখার চাইতে এতে জিনিসটা হয় অনেক ভালো। গোমস্তাজি আবার যখন বৈঠকখানায় ফিরে এলো তখন বাবু সাহেব অনকিবাবুর সঙ্গে কথা বলছেন। ছোট মালিক, আবার দেখছি বাবু সাহেব সামনেই তক্তাপোষের ওপর বসেছে। বয়স তো হলো, চুল পাকবে 2 দিন পরে। এখনো বসবে না? এসো গোমস্তাজি, তুমিও শোনো। অনকিবাবু, আপনি চলে যান জিরানিয়ায়। অনিরুদ্ধ মোক্তারের সঙ্গে সঙ্গে শলা করে জোতের কোয়েরি রায়তগুলোর ওপর বাকি খাজনার নালিশ ঠুকে আসুন। কটাই বা রায়ত হবে? অধিকাংশ কোয়েরিই তো দররইয়ত আধিয়াদার। যেখানে পারেন এইগুলোর জায়গায় সাঁওতালটুরির লোকেদের ঢোকান। এ যে নতুন লোকটা ঢোড়ায় না কি নাম, ওটা ফেরারি টেরারি নয় তো? বাড়ি যাওয়ার নাম করে না একদিনও। ওইটাই বোধ হয় উস্কানি দিচ্ছে সকলকে। মোসম্মদ যে রায়ত রাজপার ভাঙ্গার, আমার হলে না হয় একটু চাপ দিলেই লোকটাকে সরিয়ে দিত। এ সম্বন্ধে অনকিবাবু, আপনি একবার রাজপার ভাঙ্গার তহসিলদারের সঙ্গে দেখা করতে পারেন। গোমস্তাজি, আপনিও যাবেন। বাবু সাহেব জানেন যে গোমস্তাজির সঙ্গে না থাকলে এসব কাজে থই পাবেন না অনকিবাবু। এতক্ষণে গোমস্তাজি কথা বলবার সাহস পান। ডিস্ট্রিক্ট বোর্ডের পাউন্ড কিপার ইনসান আলী হাতের লোক। বাবু সাহেবের টাকা দিয়েই সে খোয়াড নিয়েছে নিলামে ডেকে। মোসম্মদের খেতে গরু মোষ রাতে ছাড়লেই 3 দিনের মধ্যে কাবু হয়ে যাবে।
হুকুর ঝোলাগুড় দিয়েই যদি মাছি মরে তবে বিষ দেওয়ার দরকার কি? বাবু সাহেব তাড়া দিয়ে ওঠেন গোমস্তাজিকে। কেবল কথা, যা দরকার বুঝবে করবে, তা নিয়ে এত কথা কিসের? কোয়েরিরা রাজপুত বচ্চন সিংকে চুনৌতি দিয়েছে, বড় বার বেড়েছে কোয়েরিগুলোর। গাঁয়ের অন্য রাজপুতরা সকলেই এই ব্যাপারে বাবু সাহেবকে যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত আছে। তাই ছোট মালিক পরের দিন থেকে ভাঙের শরবতের ভাঁটি খুলে দিতে আরম্ভ করেন প্রত্যহ সন্ধ্যায়। শরবতের লোটা তাদের দিকে ঠেলে দিয়ে ছোট মালিক তাদের হেসে আপ্যায়িত করেন। জাত বেড়াদারদের খোঁজ খবর নিয়মিত নেওয়ার ইচ্ছা তার চিরদিনই। রাজপুতের গতি তা সে চেন্দেলাই হোক আর বুন্দেলাই হোক, আর কিছু না হোক, ভালোবাসা বলে একটা জিনিসও তো আছে পৃথিবীতে। হে হে হে। যারা বিরাসন হয়ে বসতে ভুলে গিয়েছিল তারাও ভুলটা শুধরে নেয়। যবে থেকে পৈতে নিয়ে ছত্রি হয়েছে তবে থেকে তেল বেড়েছে হারামজাদা কোয়েরিগুলোর। তেল বলে তেল, বুঝলেন ছোট মালিক? ছোট লোকদের মাথায় চড়িয়েছে লাডলি বাবু। নুনিয়ারা মাথায় টুপি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালা আদমিদের সম্মুখে। আরে দুনিয়ার কথা ছেড়ে দে গজাধর সিং, জেলে মুচি চামারের ছোঁয়া কি আর খাচ্ছে না লাডলি বাবু? হাঁ, তোর তো জেলের সব হালতি জানা আছে। লছম্পত সিং একবার ঘোড়া চুরি করে জেলে গিয়েছিল। বাপের বেটা হোস তো চলে আয় বলে লছম্পত সিং গজাধরের গলার টুটি চিপে ধরে। সকলে মিলে তাদের ছাড়িয়ে দিলে দুজনেই বলে যে বাবু সাহেবের বাড়িতে না হলে আজ একটা কাণ্ড হয়ে যেত এখানে। আর কিছু না থাকুক, মোহব্বত বলেও তো একটা জিনিস আছে পৃথিবীতে। কোনার দিককার কার যেন নেশাটা জমে এসেছে। সে বলে, তোরা কি আর পারবি কোয়েরিদের সঙ্গে লড়তে? ওগুলো এঁটো ধোয়ার সেপাই, এক হাতে থালার ঢাল আর এক হাতে ঝাঁটার তরোয়াল দিয়ে বসিয়ে দেন ওদের একটাকে আপনার বদমাস ঘোড়াটার পিঠে। তারপর ছোট মালিক চাবুক মারুন ঘোড়াটাকে সপাসপ। ভাঙের ওপর এই সূক্ষ্ম রাজপুতি রসিকতার দমকে ঘরশুদ্ধ সকলে হেসে গড়িয়ে পড়ে। বুঝলেন অনক্ষীবাবু, মেয়ে মানুষে বুকে টানে সুখের সময়, আর যাতে বুকে টেনে নেয় বিপদের সময়। তা তো বটেই, মোসম্মত বলেও তো একটা জিনিস আছে পৃথিবীতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।